এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than দেবলীনা নন্দী। তোমরা জানো যে এখন এটা একটা হট কন্টেন্ট, যদিও মানে এই কন্টেন্টটা নিয়ে আমি যে কটা ভিডিও দিয়েছি আমার ভিডিওর কিন্তু ভিউজ হয়নি, তারপরেও এই কন্টেন্টটা নিয়ে আমি কাজ করছি। তার কারণ আমার মনে হয়েছে যে এই কন্টেন্টটা নিয়ে কথা বলাটা ভীষণ 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 দরকার। এবং সেখানে দাঁড়িয়ে কালকে যে ভিডিওটা আমি করেছিলাম, যদিও ভিডিওটা আমার নেটের প্রবলেম কিনা আমি জানি না, দুদিন থেকে আমার ভিডিও আপলোড হওয়া নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে। মানে একটা ভিডিও আমার আপলোড করতে প্রাণ বেরিয়ে যাওয়ার মতন অবস্থা। কালকে অনেক রাত্রে গিয়ে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা ধরে একটা ভিডিও আপলোড হয়েছে। আজকে যদি দেখি যে এরকম হচ্ছে, আমি নেটের ওখানে কথা বলেছি অলরেডি, ওনারা বলেছেন যে কিছুক্ষণ বন্ধ করে অন করতে, করেছি সেটা। যদি দেখি যে আজকেও ভিডিও আপলোড হতে এরকম হচ্ছে তাহলে আমি আবার খবর দেবো, ওরা লোক পাঠাবে তারপরে আর কি। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে আমরা এই যে দেখুন বিভিন্ন কন্টেন্ট নিয়ে কিন্তু আমরা কাজ করতে চাই, ভীষণভাবে চাই যে সব রকম কন্টেন্ট নিয়ে কাজ করব। ওয়াইটিতে এসছি সমালোচক হিসাবে, যখন যেটা সমালোচনা যেই সাবজেক্টের ওপরে সমালোচনা উৎপন্ন হবে সেই সাবজেক্ট নিয়ে কথা বলবো। কিন্তু মানে এতটাই খারাপ লাগে যে হাতে গোনা মানে কিছু মানুষ অন্য কোনো সাবজেক্ট নিয়ে অন্য কোনো নতুন কন্টেন্ট নিয়ে কাজ করলে হাতে গোনা কিছু মানুষ এসে আমাদের ভিডিও দেখেন। তো সেখানে এই যে দেবলীনা নন্দী বর্তমানে একটা মানে ভাইরাল, এমনিতেই মেয়েটি একটা মানে সবাই পরিচিত একজন মুখ, এবং সেখানে একজন সেলিব্রিটি। তারপরে আবার তার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে যেটার জন্য আজকে কিন্তু সে সমালোচনার কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়ায় পুরো দমে, যদি ফেসবুক ইউটিউব যেখানে আপনি ভিডিও খুললেই কিন্তু ওর ভিডিও সামনে চলে আসছে। এবং আজকে বারবার বহু মানুষ বলছে এক তরফের কথা শুনে কিছু বিশ্বাস করাটা ঠিক নয়, আরেক তরফের মানুষের কথা শোনা উচিত, বা আরেক তরফের মানুষের কথা শোনা উচিত। কারণ এই জিনিসটা বারবার কিন্তু বিভিন্ন কমেন্ট বক্সে এই মানে ছেলেটির বাড়ির কেউ হোক বা ছেলেটির আত্মীয় স্বজন কেউ হোক বারবার কিন্তু এই কথাটা গিয়ে বলে আসছে যে হয়তো তাদের পরিচিত কেউ। কারণ দেবলীনার মায়ের একটা কথা মানে শুনে বোঝা গেছে যে বেশ কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় এদের হয়ে অ্যাক্টিভ, যারা কিন্তু মানে এই যে দেবলীনার মা যখন বিয়ে হওয়ার পর থেকে বারবার এই যে কথাটা উঠে এসছে মাকে ছেড়ে দেওয়ার কথা, এবং মা কুৎসিত দেখতে, মাকে ব্লগে আনা না, মাকে ব্লগে না দেখানো, মাকে নিয়ে স্টেজ প্রোগ্রাম করতে না যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু বিয়ের পর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কমেন্ট আসা শুরু হয়েছে। তার আগে পর্যন্ত কিন্তু দেবলীনার মাকে নিয়ে কোনো রকম সমস্যা ক্রিয়েট হয়নি, এটা কিন্তু দেবলীনার মা বলেছে। এবং কালকে যে দেবলীনার দিদি যে একটা লাইভ করেছে সেখানে গিয়েও কিন্তু দেবলীনার হাজবেন্ড কমেন্ট করেছে দু তরফের কথা শোনা উচিত। কিন্তু আমার বক্তব্য, যারা প্রথম থেকে পলিটিক্স করে, সূক্ষ্ম পলিটিক্স অ্যাপ্লাই করে এই সম্পর্কটাকে মানে রেখেছে, তারা সত্যিই কি সত্যিটা তাদের বলবে না? তাদের ভেতরের তাদের যে মানে কি বলবো কালা যে কার্তুতগুলো রয়েছে সেই কালা কার্তুতগুলো একেবারে স্বচ্ছভাবে মানুষের কাছে এসে বর্ণনা করবে? আমার মনে হয় করবে না। কারণ এই ধরনের মানুষরা কতটা সূক্ষ্ম বুদ্ধি অ্যাপ্লাই করে একটা মেয়ের পরিবারকে এবং একটা মেয়েকে তিলে তিলে শেষ করে, এইরকম বহু ঘটনা আমাদের সমাজে রয়েছে। আপনি বুঝতেই পারবেন না। আমার দেখা একটি মানে মেয়ের জীবনের ঘটনা, যার শ্বশুর বাড়ির লোকরা তাকে অমানুষিক নির্যাতন করেন। আলমারি সেই বাড়ির, বিশ্বাস করবেন না আপনারা, বললে ভাববেন বর্তমান যুগেও এরকম হয়? পেঁয়াজ আদা রসুন, ভাবুন, আদা পেঁয়াজ রসুন আলু সমস্ত কিছু আলমারির মধ্যে ঢুকিয়ে রাখা হয় যাতে বৌমা কখনো তার মন মতন কিছু রান্না না করতে পারে, যাতে যতটুকু রান্নার জন্য একটা তরকারি করতে গেলে একটা আলু দরকার, উনি যদি মনে করেন একটা আলু দিয়ে তরকারি হবে তো একটা আলুই বের করে দেবেন, তার বাইরে দুটো আলু দিয়ে যেন তার বৌমা রান্নাটা না করতে পারেন, সেই কারণের জন্য
আলমারির ভেতরে আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু ঢুকিয়ে রাখা হয় এবং তালা বন্ধ করে নিজের কাছে চাবিটা থাকে। দেখেছেন এরকম আপনারা? কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করবেন তো এরকম পরিবার আপনারা দেখেছেন কি না। কিন্তু সেই পরিবারেরই সেই শাশুড়ি মাই যখন রাস্তায় গিয়ে বৌমার সম্বন্ধে কথা বলবে, প্রশংসা, আপাদ মস্তক প্রশংসায় পঞ্চমুখ, আপনি ভাবতেই পারবেন না এই ভদ্রমহিলা পেছনে লোকের পেছনে এই ধরনের নোংরা আচরণ দিনের পর দিন তার ছেলের বৌমাকে সঙ্গে করে যাচ্ছে। তাহলে সেই জায়গায় আপনাদের কি মনে হয় যে পরিবার তিনবার রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠান করার পরেও রেজিস্ট্রি ম্যারেজ করে না, কি কারণ? না, সেই মেয়েটির যদি কোনো রকম তার হাজবেন্ডের কোনো কিছু দুর্ঘটনা ঘটে, যেহেতু সে একজন পাইলট, হ্যাঁ, যেহেতু সে একজন পাইলট, যে কোনো সময় হয়তো কোনো একটা দুর্ঘটনা, তাদের যে প্রফেশন হতেই পারে, সেই প্রফেশনে যদি কোনো দুর্ঘটনা ঘটে, কম্পেনসেশন হিসাবে যদি সরকার কিছু দেয় সেটা তার বৌমা পাবে। সেটা তাই কারণের জন্য, বা ছেলের যে জমানো অর্থ আছে, ইন্স্যুরেন্স, তারপরে ওর নাম কি বলে, যা যা করা রয়েছে সেগুলোর টাকার অধিকার যাতে বৌমা না পায়, সেই কারণের জন্য রেজিস্ট্রি ম্যারেজটা করতে দেওয়া হয়নি। এবং তিনবার অনুষ্ঠান অ্যারেঞ্জ করার পরেও তারা রেজিস্ট্রি ম্যারেজটা করেনি। তাদের বক্তব্য কি ছিল? পরবর্তীকালে মানে দেবলীনার শ্বশুরমশাই স্বীকারই করেছেন, মানে শাশুড়ি মা স্বীকারই করেছেন, তারা চানই না রেজিস্ট্রিটা হোক, কারণ যদি রেজিস্ট্রি হয় তাহলে ছেলের কিছু ঘটলে সেই ক্ষেত্রে যা টাকা পয়সা পাবে সেগুলো মানে বৌমার কাছে চলে যাবে। ভাবতে পারেন একজন মা যিনি বেঁচে রয়েছেন, তার সন্তান বহাল তবিয়তে পৃথিবীতে বেঁচে রয়েছেন, সেই মা চিন্তা করছে ছেলে যদি মারা যায় সেই টাকাটা কার মানে হাতে গিয়ে পৌঁছাবে, কার কুক্ষিগত হবে, সেটা ভেবে তিনি আগের থেকে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। তাহলে সেখানে আপনাদের মনে হয় আরেক তরফ থেকে আপনারা মানে একেবারে স্বচ্ছ, একেবারে মানে সঠিক কথাটা, একেবারে নির্ভেজাল কথা আপনারা শুনতে পারবেন? আমার মনে হয় না শুনতে পারবেন, আমার মনে হয় না শুনতে পারবেন। আজকে দেবলীনার ব্লগগুলো যদি খুব ভালো করে খেয়াল করেন, যারা দেখেননি, আমি দেবলীনার ব্লগ দেখি, আমার ভালো লাগে দেবলীনার ব্লগ, তারপরে ওই যে সায়কের ব্লগ, এবং আরও একটি মেয়ে রয়েছে, সেও একজন অভিনেত্রী, যার দেখবেন মানে সায়ন মনে হয়, মানে ওর হাজব্যান্ডেরও এস দিয়ে নাম, ডিভোর্স হয়ে গেছে, পরবর্তীকালে আরেকজন অভিনেত্রীকে বিয়ে করেছে। ওর বউও কিছুদিন আগে একটা প্রবলেমের মানে হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছিল, তো ওর আগের হাজব্যান্ডের কথা বলছি, সেই মেয়েটিও, হ্যাঁ, ও মার মেয়ে, ওরও মা একটাই মাত্র মেয়ে, মা এবং মেয়ের মধ্যে ভীষণ ভালো বন্ডিং, ও সম্পর্ক মানে সংসার করতে পারেনি, খুব মানে বিয়ের করার 1 বছর যেতে না যেতেই ডিভোর্স হয়ে যায়। ওদের ব্লগগুলো কিন্তু আমি দেখি, বিভিন্ন জায়গায় যায়, শাড়ি দেখায়, তারপরে ওরা এই যে মাঝে একটা স্টোনের দোকানে গেছিল সায়ক আর এই দেবলীনা, বেশ ভালো লাগে ওদের ভিউজ মানে ব্লগিংগুলো দেখতে। তাহলে সেখানে আপনারা যারা দেখেননি ব্লগিংগুলো, একটু ভালো করে যদি ব্লগিংগুলো দেখেন, দেখবেন যে সেই ব্লগিংয়ের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু মানে এই মেয়েটিকে প্রত্যেক সময় তার হাজব্যান্ড কিভাবে হিউমিলেট করতো, কিভাবে ছোট করতো, যে তুমি কিছু জানো না, তুমি কিছু পারো না, তোমার কোনো মানে শিক্ষাগত যোগ্যতা নেই, তোমাদের সেই কালচার নেই, তোমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড নেই, এগুলো কিন্তু সব সময় ওকে বোঝানো হতো। কিন্তু মেয়েটি বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সেটাকে লাইট করে দেওয়ার চেষ্টা করতো, যাতে দর্শকরা না বোঝে। আজকের দিনে কিন্তু এই যে ঘটনাটা মেয়েটা করেছে, বারবার কিন্তু দেবলীনা বলেছে আমার লাইফের পজিটিভ জিনিসটা আমি লোকের কাছে তুলে ধরতে চেয়েছি, আমার জীবনের যে ভয়ঙ্কর সত্যি সেটা আমি মানুষের কাছে আনতে চাইনি, আমি চেয়েছিলাম মানুষ স্বপ্নের মতন ভাবুক আমার জীবনটা এই রকম রয়েছে, এই রকম সাজানো গোছানো রয়েছে, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করছি, এটা মানুষ বুঝুক, এটা জানুক, এটা আমি চেয়েছিলাম। যেই কারণের জন্য প্রত্যেক সময় তার পরিবারে, তার ফ্যামিলিতে, তার শ্বশুর শাশুড়ি তার সঙ্গে কি আচরণ করছে, তার স্বামী কি করছে, এগুলো কিন্তু সে তুলে ধরেনি। আর তুলে ধরেনি বলেই কিন্তু আজকে
ভিউয়ার্সরা বুঝতে অসুবিধা হচ্ছে যে সত্যি যেগুলো দেখিয়েছিল সেগুলো কি পুরোটাই ফেক ছিল, তার মধ্যে কি কোনোই সত্যতা ছিল না, তাদের মনে প্রশ্নচিহ্ন আসছে। এখানে ভিউয়ার্সদের কোনো দোষ নেই, কারণ সে তার পরিবারের সেই কঠিন সত্যটা দেখায়নি। আজকে এয়ারপোর্টে হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছে, সেখানে স্ত্রীকে বলা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, ওর জন্য ব্লু কার্ড হোল্ডার হয়েছে, মানে ওপার বাংলার মানুষ ওর বরের দৌলতে এপার বাংলায় মানে আর কি এপার বাংলার কি বলবো হতে পেরেছে আর কি, হ্যাঁ, বাসিন্দা হতে পেরেছে ওর হাজব্যান্ডের দৌলতে, এরকম একটা ইঙ্গিত করেছে। তাহলে আজকে বলুন তো, আজকে মানে রাত্রিবেলায় ওয়াইফ প্রোগ্রাম করে ফিরছে, হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ডকে সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য 24,000 টাকার বেল্ট আর তার সঙ্গে টলি নিয়ে এসছে 19,000 টাকার টলি। সেই টলিটা দেখার পরে তার বরের মানে কেমন হলো, দেখানোর পরে যে তার সেটা পছন্দ হয়নি, সেটা ছোট হয়ে গেছে, তার সেটা চলবে না, তুমি এটা ব্যবহার করো বলে তার মধ্যে আর কোনো কিছু দেখা গেল না। একটা মেয়ে প্রোগ্রাম করে তার স্বামীকে খুশি করার জন্য এই যে ছোট ছোট ভালো লাগাগুলো যে দেবলীনা শেয়ার করতে চেয়েছে তার ব্লগিংয়ের মধ্যে, দেখবেন সেখানে তার স্বামীর আচরণগুলো কেমন, ফলস একটা সামনের চুল লাগিয়েছে, সে ইয়ার্কি করছে যে দেখো আমি চুল কেটে ফেলেছি, তার বরের যে একটা মানে মুখের যে অঙ্গি ভঙ্গি, এবং যখন মেয়েটি বলছে না আমি চুল কাটিনি, তুমি কি করে ভাবলে যে আমি চুল কাটবো না, তুমি চুল পছন্দ করো, আর মানে চুল কাটা পছন্দ করো না, আমি চুল কাটবো কি করে ভাবলে, আমি ইয়ার্কি করছিলাম। সেখানেও হাজবেন্ড দেখো কিরকম লাগছে, ঠিক লাগছে তো, এখন ঠিক লাগছে তো, মানে মোবাইল ঘাটছে, এটা ঠিক লাগছে তো, দেখবেন বুঝতে পারবেন যে মেয়েটি সত্যি অবহেলিত হয়েছিল না হয়নি। আজকে একজন হাজবেন্ড মানে পাইলট, তিনি কত টাকা মায়না পেতে পারেন বলুন, কত টাকা একটা পাইলটের মায়না হতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মেয়েটি সমস্ত সংসার খরচা মেয়েটি মানে দিত, ইভেন মেয়েটির টাকায় ইনার ওয়ার্ডটা পর্যন্ত এই ছেলেটি কিনতো, তার মানে এর যে টাকা ইনকাম করতো সেই টাকাটা পুরো দমে সেভিংসে রেখে দিত গচ্ছিত করে, সে তার টাকা সে খরচা করবে না। তাই জন্য আমার মনে হয় মাকে পুরো সরিয়ে ফেলতে চেয়েছিল, তাদের হয়তো ধারণা ছিল মায়ের পেছনে হয়তো মেয়ে কিছু টাকা পয়সা খরচা করছে বা সংসারে কিছু টাকা পয়সা দিতে পারে, কারণ দেবলীনার বাড়ির লোকের অবস্থা তেমন নয়, দেবলীনাই তার পরিবারের একেবারে ছেলের মতন তার বাবা মা ভাইকে আগলে রেখেছে। সেখানে আজকে ওই বাড়িতে যে দেবলীনা কোনো টাকা খরচা না করুক সেটাই তারা চেয়েছিল, কিন্তু সেইখানে যে দায়িত্ব পালন করা সেটা কিন্তু তার হাজব্যান্ডের করার মতন মানসিকতা ছিল না। তোমরা দেবলীনার দিদির যে লাইভটা হয়েছে সেখানে দেখেছো, তিনি বলেছেন যে এমনও হয়েছে যে বোনের গাড়ি খারাপ হয়ে গেছে, মানে মেয়ের গাড়ি খারাপ হয়ে গেছে, মাঝ রাস্তায় অনেক সময় এরকম হয়েছে, রাত্রিবেলায় ফোন করেছে আমি এইখানে রয়েছি, গাড়িটা আমার এই হয়েছে, কি করব, তার হাজব্যান্ড বলছে আমি তো এখন ঘুমাচ্ছি, তুমি একটা কিছু ব্যবস্থা করে নাও বেবি বলে সে ঘুমিয়ে পড়েছে। অথচ সেই পুরুষটার মানে চিন্তা ভাবনা করেছে সমস্ত টাকা পয়সা যে তার ওয়াইফ যা রোজগার করে সমস্তটা তার অধীনে থাকবে বা তাদের পেছনে তাদের পরিবারের পেছনে খরচা করবে। দেবলীনা মাও বারবার বলেছে যে ও সব সময় দুটো পরিবারকে নিয়েই চলতে চেয়েছে। এখানে অনেক মানুষ এরকম গুলাচ্ছে যে দেবলীনার মা ওদের পরিবারের মধ্যে ইন্টারফেয়ার করতো, বারবার কিন্তু দেবলীনার মা পরিষ্কার বলেছে আমি ওদের পরিবারের ব্যাপারে কখনো থাকতাম না, আমি শুধু আমার মেয়েকে প্রোগ্রামটা করতে নিয়ে যেতাম, ওইখানে আমি থাকতাম, তাও যদি আমার মেয়েকে ও প্রোগ্রাম করতে নিয়ে যেত আমি সেটাও ছেড়ে দিতাম। মেয়েকে ফোন করতে গেলে আমার ভয় করতো, আমি ভয়ে মেয়েকে ফোন করতাম না। তাহলে এখানে যে বলছেন যে মেয়ের বিয়ের পরে বেশি ইন্টারফেয়ার করাটা উচিত নয়, সেখানে কি মনে হয় এই কথাটা প্রযোজ্য যেখানে তিনি বলছেন আমি ওদের কোনো ব্যাপারে থাকতাম না? মেয়ের শাশুড়ি মায়ের মন খারাপ, হ্যাঁ, কারণ উনি ওনার বাপের বাড়ির সম্পত্তি পাননি, তাই জন্য মন খারাপ। দেবলীনার মা বলেছে তাহলে চল তোর শাশুড়িকে নিয়ে ঘুরে আসি,
তখন দেবলীনা দুই মাকে নিয়ে, শাশুড়ি মা এবং তার নিজের শাশুড়িকে নিয়ে, মাকে নিয়ে শাশুড়ি মাকে নিয়ে ঘুরতে গেছে পাহাড়ে। সেখানে বলা হচ্ছে যে কেন দেবলীনা তার শাশুড়ি মাকে নিয়ে একা গেল না, কেন সেখানে মেয়ের মা গেল। একটা মেয়ে আজকে যদি তার মানে কষ্ট করে যে মা তাকে এই পৃথিবীর বুকে দাঁড় করিয়েছে, প্রতিষ্ঠিত করেছে, আজকে সে মেয়ে পাহাড়ে ঘুরতে যাচ্ছে, তার স্বামী যাচ্ছে না, তার শ্বশুর বাড়ির কোনো লোক যাচ্ছে না, শুধুমাত্র শাশুড়ি মা যাচ্ছে। সেখানে যদি সেই মেয়ে মনে করে যে না, আমার শুধু শাশুড়ি মাকে নয়, আমার মাকেও নিয়ে যাব, দুই মা আমার আনন্দ করবে, এটা যদি একটা মেয়ে চেয়ে থাকে আর সেখানে যদি তার মা সেটাকে সঙ্গ দিয়ে যায়, তাহলে সেই মা গরিত অপরাধ করেছে। আমি জানি না এগুলো কারা কি ধরনের সেন্স থেকে এই ধরনের কথাবার্তাগুলো বলেন। একজন শ্বশুর মশাই যারা মেয়েটি কি কাজ করে, কোন প্রফেশনে রয়েছে জানার পরে তাকে গৃহবধূ তাকে বাড়ির বউ করে একেবারে বরণডালা দিয়ে সাজিয়ে নিয়ে যায়, তারপরে গিয়ে তাদের বক্তব্য থাকে এই বাড়িটা কি শুধু শোয়ার জন্য, তুই কি শুধু শুতে আসিস? তাহলে এই রকম আমাদের বাড়িতে শুধু শুতে আসতে হবে না, যে সবাই জানে এই সময়টা একটা স্টেজ প্রোগ্রাম যারা করে তাদের জন্য কত ভাইটাল সময়, এবং এই সময় প্রতিদিন স্টেজ শো থাকে। আমি বললাম কদিন আগেও পানিহাটি বইমেলাতে, এই মানে পানিহাটি যে মেলাটা হয় পৌষ মেলা, সেখানে দেবলীনা প্রোগ্রাম করে গেছে, বেশি দিনের ঘটনা নয়। এই সময়টা পর পর, এবং তোমরা শুনতেও পাচ্ছ যে পর পর ওর প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামগুলোকে ক্যান্সেল করা হচ্ছে, এবং বারবার ওর বাড়ির লোক চেষ্টা করছিল যাতে ওকে প্রোগ্রামে অন্তত ফেরানো যায়, গানের জগতে অন্তত ফেরানো যায়। যদি গানের জগতে অন্তত স্টেজে গিয়েও যদি দাঁড়িয়ে দুটো গানও করে, তাহলেও যদি ওর মনটা আস্তে আস্তে ঠিক হয়। কারণ আমরা বুঝতে পারছি একটা মেয়ে কতটা মানসিকভাবে বিধ্বস্ত হলে তিনবার এই রকম নিজেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, এবং ওর মানসিক স্থিতি যেই জায়গায় আছে বোঝা যাচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ও আবার কোনো কিছু একটা করতে পারে। সেইখানে দাঁড়িয়ে তার বাড়ির লোক যদি মনে করে সে গানের জগতে ফিরুক, অন্তত গান বাজনাটার মধ্যে থাকুক, তাহলে অন্তত তার মানসিক স্থিতিটা একটু হলেও ঠিক থাকবে, সেটা তারা খুব অন্যায় করে ফেলছে। আসলে কি জানেন তো, নিজের জীবনে নিজের পরিবারে কোনো ঘটনা না ঘটলে না, মানুষ অনেক কিছু বলতে পারে, অনেক কিছু বলতে পারে। আজকে একটি মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, হাসপাতালে ভর্তি, তার স্বামী একটা মেসেজ তাকে করতে পারেনি, একটা খবর নিতে পারেনি, কিন্তু স্বামী জোম্যাটো সুইগি থেকে খাওয়ার অর্ডার করে করে বাড়িতে খাচ্ছে। আর তার মানে ওখান থেকে যে মানে যারা রয়েছেন, কারণ এর সঙ্গে লিঙ্ক করা রয়েছে এর ফোন নাম্বারের সঙ্গে, তারা ফোনে তাকে জিজ্ঞাসা করছে যে পার্সেলটা কখন কোনখানে দেব, কি দেব না দেব, তা মানে সেখানে আসছে। তাহলে সে জানতে পারছে যে তার হাজব্যান্ড সুইগি থেকে অর্ডার দিয়ে খাবার খাচ্ছে, হ্যাঁ, তারপরে ব্লিঙ্কিট থেকে তার জিনিস আসছে, অথচ সে তার স্ত্রীকে একটা মেসেজ করার সময় পাচ্ছে না। এটা ভাবুন তো, এটা খুব যুক্তিসঙ্গত? হ্যাঁ, এবার অনেকেই ভাবছেন যে তারা একতরফা বানিয়ে কথা বলছে। যদি সত্যি তারা একেবারে স্বচ্ছ মানুষ হতো না, স্বচ্ছ মানুষ হতো না, এতক্ষণে তারা মুখ খুলতো, এতক্ষণে তারা মুখ খুলতো। ডে ওয়ানে যেদিনকে দেবলীনা লাইভ করেছিল, তারপরে তার শ্বশুর বাড়ির একটা অ্যাক্টিভিটি দেখা যেত, কিন্তু তারা কিন্তু সেই অ্যাক্টিভিটি দেখায়নি। আর আজকে যদি এসে দেখায় তাহলে বুঝবেন সেটা আইনি পরামর্শ নিয়ে সমস্ত কিছু সব দিক একেবারে রক্ষণাবেক্ষণ করে তারপরে এসে তারা মুখ খুলতে বসেছে। নালে একটা মানে জীবিত ছেলের মা কখনো এই ধরনের চিন্তা করতে পারে যে আজকে যদি এই মেয়েটির বা মানে ছেলেটির কিছু হয়ে যায়, তাহলে তার সম্পত্তি বা ওর নাম কি বলে, সরকার থেকে যদি কম্পেনসেশন পায়, সেটা স্ত্রী যাতে না পায় সেই কারণের জন্য রেজিস্ট্রি ম্যারেজ করা হবে না। তার এটা ধারণা নেই যে হিন্দু অ্যাক্ট অনুযায়ী যদি আজকে মানে আইনতভাবেও যদি মানে রেজিস্ট্রি ম্যারেজটাও যদি না হয়, সেক্ষেত্রেও ম্যারেজটাকে বৈধ বলে মানা হয়, এবং সেই ক্ষেত্রে সেই বিয়েটাকে কিন্তু প্রাধান্যতা দিয়ে আজকে আইনি যা যা ফ্যাসিলিটি সেটা কিন্তু দেবলীনাই পাবে, যতদিন পর্যন্ত এর সঙ্গে আইনিভাবে ডিভোর্স না হবে। আজকে ওর ব্লগিংগুলো, দেবলীনার ব্লগিংগুলো দেখবেন, ব্লগিংগুলো দেখলে বুঝতে পারবেন একটা হাসমুখ মেয়ে, হ্যাঁ,
একটা হাসি খুশি মেয়ে যে দুটো পরিবার নিয়ে সব সময় চলতে চেয়েছে, পাঞ্জাবি কিনলে দুটো পাঞ্জাবি কিনেছে, হ্যাঁ যা গেঞ্জি কিনলে দুটো গেঞ্জি কিনে, তিনটে গেঞ্জি কিনেছে, একটা নিজের দুই দেওরের জন্য, একটা হাজব্যান্ডের জন্য, একটা নিজের ভাইয়ের জন্য কিনেছে। ওর মা বারবার বলেছে আমার মেয়ে সবসময় দুটো পরিবারকে নিয়ে চলতে চেয়েছে, দুটো পরিবারকে একসঙ্গে নিয়ে চলতে চেয়েছে। সেখানে আজকে যদি একটি মেয়ে দেখে যে মা জীবনের প্রত্যেকটা মুহূর্তে তার শখ শৌখিনতা ভালো লাগা মন্দ লাগা সমস্ত বিসর্জন দিয়ে সেই মেয়েকে তৈরি করেছে, সেই মেয়ের জীবন থেকেই মাকে ছেটে বাদ দিয়ে দিতে বলছে তার শ্বশুরবাড়ির লোকরা, সেটা মেয়ে মেনে নেবে? আর আজকে কোন পরিস্থিতিতে মেয়েটি যে তার মাকে ছাড়তে পারছে না বলে তার মায়ের জীবন থেকে বেঁচে থাকাকালীন তার মা এবং স্বামী কাউকেই সে বাদ দিতে পারবে না বলেই আজকে কিন্তু এই রকম একটা ডিসিশন কিন্তু সে নিজের জন্য নিয়েছে যে আমি যদি পৃথিবীতে না থাকি তাহলে আমি না থাকলে আমার মাকেও ছাড়তে হবে না, আমার স্বামীকেও ছেড়ে থাকতে হবে না, দুজনকেই ছেড়ে আমি এই পৃথিবী থেকে চলে যাব। আমি যদি পৃথিবী থেকে চলে যাই আমি থাকবো না, আমি দেখতেও আসবো না। আজকে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে গেলে একটা মেয়ে, আজকে ভাবুন তো 78টা যে পিলস খেয়েছে বলেছে সেটা তো একদিনে জোগাড় করেনি। কারণ তোমরা সবাই জানো যে এই ওষুধ কখনোই প্রেসক্রিপশন ছাড়া দেয় না, এবং প্রেসক্রিপশনে কখনোই একসাথে এতগুলো ওষুধ দেয় না। সেখানে ও আস্তে আস্তে করে এই ওষুধগুলোকে এতগুলো ওষুধ জোগাড় করেছে। হ্যাঁ, সেখানেও বলা হচ্ছে কেন সে ওই সায়ককে কেন মেসেজ করলো। আর প্রথমেই কিন্তু দেবলীনা বলেছিল যে ওর হাজব্যান্ডকে মেসেজ করতে গেছিল প্রথমেই, কিন্তু পরে ভেবেছে যে মেসেজটা করে কোনো লাভ নেই, কেন সে আসবে না, সে দেখবেও না, বা দেখলেও সে কোনো রকম কিছু করবে না, সেই কারণের জন্যই সায়ককে গিয়ে মেসেজটা করেছে। এবার অনেকেই ভাবছেন যে ওষুধ খাওয়ার পরে তার কিসের এত চুলকানি থাকতে পারে ভাই যে ওকে গিয়ে একটা মেসেজ করলো। একটা আগুন দিয়ে দেওয়া মানুষও না জেদের বসে যখন দিয়ে দেয় শরীরে আগুনটা, জ্বালা যন্ত্রণা যখন হয় তখন সেও বাঁচার জন্য ছটপট করে, বুঝতে পেরেছেন? তো সেখানে এই মেয়েটিও যখন খাওয়া হয়ে গেছে তখন পৃথিবী থেকে সত্যিই চলে যাচ্ছে, ওর মনে হচ্ছে আর হয়তো আমি থাকতে পারছি না, আমার চোখ বন্ধ হয়ে আসছে, হয়তো আমি সত্যিই চলে যাব। সেখানে মেসেজ করে বন্ধুকে কি বলছে, আমি এতগুলো ওষুধ খেয়েছি, আমি কে বাঁচবো? আজকে সেটা কেউ ব্যঙ্গেশ্বরে, অনেকে সন্দেহস্বরে কেন সেই বন্ধুকে মেসেজ করলো, কেন সে বন্ধুর কাছে এরকম পরিস্থিতিতে মেসেজ কি করে করলো? আরে ভাই, সে বাঁচার জন্য, সে বাঁচার তাগিদে যে সত্যিই সে এই যে সিদ্ধান্তটা নিয়েছে, সে সত্যি কি পৃথিবী ছেড়ে চলে যাবে, সে কি বাঁচতে পারবে না? হয়তো ভেবেছিল তার বন্ধুকে ওই কথাটা বললে হয়তো ইমিডিয়েট একটা কিছু ব্যবস্থা নিলে আমি বাঁচলেও বাঁচতে পারি। আমার বিশ্বাস করুন ভীষণ অবাক লাগে মানুষ যখন, হ্যাঁ একটা ভুল তো অবশ্যই মেয়েটা করেছে, যার তার কৃত্রিম সংসার, তার কি বলবো, স্বরচিত সংসারকে সে মানুষের সামনে তুলে ধরেছে যেখানে সত্যতা নেই। এই ফেক যে আমরা এই যে ব্লগিংগুলো দেখি, বারবার বলেছি যে ফেক ব্লগিং দেখানো বন্ধ করা উচিত। প্রত্যেকটা ব্লগারের যখন লাইফস্টাইল দেখাচ্ছে সেখানে সত্যতা নিয়ে দেখাক, সেখানে ফলস জিনিস যদি দেখায় পরবর্তীকালে তাদেরকেও দেবলীনার মতন এইরকম প্রশ্নবাণের সম্মুখীন হতে হবে, যেই প্রশ্নবাণের সম্মুখীন আজকে তার মাকে এবং দিদিকে হতে হচ্ছে, যে কেন এতদিন এইভাবে মিথ্যাচারিতা করেছে, এত মিথ্যা কথা বলেছে, কেন সে এগুলো জানায়নি দেখায়। আমরা তো তার ব্লগিংয়ে এত যে তার শ্বশুরবাড়ির লোকরা এরকম করেছে দেখতেই পাইনি। আজকে শ্বশুরমশাই ছেলের বৌমাকে বলছে, সেখানে স্বামী উপস্থিত, বলছে তুই কি এখানে শুতে আসিস, তাহলে তোকে এখানে আর শুতে আসতে হবে না, তুই বাড়ির থেকে বেরিয়ে যা বা চলে যা। সেখানে তার মেয়ের বাড়ির লোক, মেয়ের দিদি জিজ্ঞেস করছে তোমার কি বক্তব্য, সেখানে সে বলছে আই ডোন্ট নো বলে সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছে। তাহলে কি বলেন? তারপরে কি বলছেন যে সেই সব মানুষরা এসে আপনাদেরকে সত্যিটা বলবে। আমি জানি না কারা কারা এই সত্যিটা শোনার জন্য বসে আছেন ভেবে যে এই রকম এই দেবলীনা শ্বশুরবাড়ির লোকরা ক্যামেরা খুলবে আর একদম সত্যি কথা আপনাদেরকে বলবে। আমার মনে হয় না এইসব মানুষরা সত্যি বলার দম রাখে বলে।
যে যাই হোক, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।